রে সব ভালো আছিস তো? হুম, এগুলো সব প্র্যাকটিস করছিস? আজকে একটা নতুন জিনিস বলবো। আজকে একটা নতুন জিনিস বলবো। আগে এগুলো সব প্র্যাকটিস করছি, লসগু গসগু এগুলো করতে হবে কিন্তু, নাহলে হবে না। যাই হোক, আজকে একটা নতুন আছে, সেটা হচ্ছে ভগ্নাংশ। প্রথম কথা হচ্ছে ভগ্নাংশ কাকে বলে। প্রথম কথা হচ্ছে ভগ্নাংশ ঠিক আছে, ভগ্নাংশ কাকে বলে। ভগ্নাংশ হচ্ছে কোনো কিছুর ভাঙা অংশ, তাকেই বলা হয় ভগ্নাংশ। মানে কোনো কিছুর অংশকেই বলা হচ্ছে ভগ্নাংশ। যে কোনো জিনিসের কিছুটা অংশকে বলা হচ্ছে ভগ্নাংশ। ঠিক আছে, যেমন একটা পেয়ারা, একটা পেয়ারাকে আমি চারটে ভাগ করলাম, প্রত্যেকটা ভাগ হচ্ছে এক একটা ভগ্নাংশ। 1/4, 2/4, 3/4, 4/4। তো প্রত্যেকটা ভাগ হচ্ছে এক একটা ভগ্নাংশ। যেমন একটা আমকে যদি আমি 5টা ভাগ করি, তার এক একটা ভাগ হচ্ছে এক একটা অংশ। যেমন 1/5 অংশ, মানে একটা নিলে 1/5 অংশ। যদি তোমাকে দুটো ভাগ দেওয়া হয়, 5টা ভাগ করে দুটো ভাগ দেওয়া হয়, তাহলে তুমি পেলে 2/5 অংশ। যদি 3টে দেওয়া হয় তাহলে সেটা হবে 3/5 অংশ। 4টে দিলে 4/5 অংশ। আর 5টা ভাগই যদি তোমাকে দিয়ে দিই তাহলে তোমার হলো 5/5 অংশ, মানে গোটাটাই। ঠিক আছে, তাহলে ভগ্নাংশ বলতে আমরা বুঝি কোনো কিছুর ভাঙা অংশ, তাকেই বলা হচ্ছে ভগ্নাংশ। এই ভগ্নাংশ সাধারণত হচ্ছে দু প্রকার। এই ভগ্নাংশ সাধারণত হচ্ছে দু প্রকার। কি কি না, সামান্য ভগ্নাংশ আর দশমিক ভগ্নাংশ। কি কি? সামান্য ভগ্নাংশ আর দশমিক ভগ্নাংশ। এই সামান্য ভগ্নাংশটা কি? সামান্য ভগ্নাংশটা বলতে আমরা যেটা সাধারণ ভগ্নাংশ বুঝি সেগুলোকে বলা হয় সামান্য ভগ্নাংশ। যেমন লব বাই হর আকারে প্রকাশ করা হয়, যেমন 4/9, 7/15, তারপরে 5×7=12। এইগুলো হচ্ছে সামান্য ভগ্নাংশ। মানে ভগ্নাংশ বলতে আমরা যেটা সাধারণত বুঝি সেটা কি বলা হচ্ছে সামান্য ভগ্নাংশ বা সাধারণ ভগ্নাংশ। ঠিক আছে, এই ভগ্নাংশগুলিকে সাধারণত কি করা হয়, লব তার নিচে হর এই আকারে প্রকাশ করা হয়। তাহলে এই লব বাই হর আকারে প্রকাশিত ভগ্নাংশগুলো কি বলা হচ্ছে সামান্য ভগ্নাংশ। তাহলে এই গেল সামান্য ভগ্নাংশ। আর একটা কি না, দু প্রকার বলেছি ভগ্নাংশ, সাধারণত ক প্রকার? 2 প্রকার। তাহলে আর একটা কি, আর একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশ কোনগুলো? দশমিক ভগ্নাংশ হচ্ছে যে ভগ্নাংশগুলো, মানে যে সংখ্যাগুলো মধ্যে দশমিক বিন্দু থাকবে সেই সংখ্যাগুলোকেই বলা হবে দশমিক ভগ্নাংশ। যে কোনো সংখ্যার মধ্যে দশমিক বিন্দু থাকলে তাকেই বলা হবে দশমিক ভগ্নাংশ। যেমন 3.4, এটা হচ্ছে একটা দশমিক ভগ্নাংশ। তারপরে 5.89, এটা হচ্ছে একটা দশমিক ভগ্নাংশ। মানে দশমিক বিন্দু যুক্ত যে কোনো সংখ্যাকেই বলা হয় দশমিক ভগ্নাংশ। দশমিক বিন্দু যুক্ত যে কোনো সংখ্যাকে বলা হবে দশমিক ভগ্নাংশ। দশমিক বিন্দু যুক্ত যে কোনো সংখ্যাকে বলা হবে দশমিক ভগ্নাংশ। এবার কি, এবার বলছে এই যে সামান্য ভগ্নাংশ, সেই সামান্য ভগ্নাংশ আমরা সাধারণত 3 প্রকার দেখতে পাই। আরও আছে কিন্তু সাধারণত 3 প্রকার। আমরা এখন 3 প্রকার নিয়ে আলোচনা করব, পরে আবার অন্য চিন্তা ভাবনা করা যাবে। তাহলে সাধারণত সামান্য ভগ্নাংশ হচ্ছে 3 প্রকার। কি কি? একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, একটা অপ্রকৃত, আর একটা মিশ্র। কি কি?
একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, একটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, আর একটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। এইবার কি প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? মানে প্রকৃত ভগ্নাংশ বলতে আমরা কি বুঝি? প্রকৃত ভগ্নাংশ বলতে আমরা বুঝি যে ভগ্নাংশের লব হর অপেক্ষা ছোট, মানে উপরটা ছোট নিচেটা বড়। যে ভগ্নাংশের লব হর অপেক্ষা ছোট তাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। যে ভগ্নাংশের লব হর অপেক্ষা ছোট তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। যেমন 5-এর 9, 16-র 19, 3-এর 13 ইত্যাদি, এইগুলোকে বলা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। বোঝা গেল? তাহলে কি বললাম? যে ভগ্নাংশের লব হর অপেক্ষা ছোট তাকে বলা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, মানে উপরটা ছোট নিচেটা বড়, তাকে বলবো প্রকৃত ভগ্নাংশ। তারপর কি? অপ্রকৃত। 2 নম্বর হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ কি? প্রকৃতর উল্টো অপ্রকৃত, তার মানে প্রকৃত যা তার উল্টো হবে। তার মানে হচ্ছে যে ভগ্নাংশের লব হর অপেক্ষা বড়, আগেরটা ছিল লব হর অপেক্ষা ছোট, এখানে হচ্ছে লব হর অপেক্ষা বড়, তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। যেমন 15-র 9, 100-র 37, 5-এর 2 ইত্যাদি। উপরটা বড় হবে নিচেটা ছোট হবে, লবটা বড় হবে হরটা ছোট হবে, সেটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। এরপর কি? এরপর হচ্ছে মিশ্র ভগ্নাংশ। এরপর হচ্ছে মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ কি? মিশ্র ভগ্নাংশ হচ্ছে যে ভগ্নাংশে একটা পূর্ণ সংখ্যা আর একটা প্রকৃত ভগ্নাংশ একসাথে থাকে তাকে মিশ্র ভগ্নাংশ বলে। যে ভগ্নাংশের মধ্যে একটা পূর্ণ সংখ্যা থাকবে আর একটা প্রকৃত ভগ্নাংশ পাশাপাশি থাকবে তাকে বলা হবে মিশ্র ভগ্নাংশ। যেমন 5 পূর্ণ 2-এর 7, যেমন 5 পূর্ণ 2-এর 7। তাহলে 5 হচ্ছে পূর্ণ সংখ্যা আর 2-এর 7টা হচ্ছে একটা প্রকৃত ভগ্নাংশ। এই দুটো দেখো একসঙ্গে রয়েছে, তাহলে এই দুটো হচ্ছে মিশ্র, এই দুটো মিলে হচ্ছে মিশ্র ভগ্নাংশ। তারপরে 15 পূর্ণ 8-এর 19, 15 হচ্ছে পূর্ণ সংখ্যা, 8 হচ্ছে 8-এর 19 হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, এই দুটো মিলে হচ্ছে একটা মিশ্র ভগ্নাংশ। তাহলে এই পর্যন্ত হচ্ছে আপাতত ভগ্নাংশের ডিসকাশন। এই পর্যন্ত হলো ভগ্নাংশের ডিসকাশন। এইবার আমরা অঙ্কে যাব। অঙ্কে প্রথমেই বলেছে অপ্রকৃত ভগ্নাংশগুলিকে মিশ্র ভগ্নাংশে পরিণত করো। অপ্রকৃত ভগ্নাংশগুলিকে মিশ্র ভগ্নাংশে পরিণত করো। ঠিক আছে, তাহলে অপ্রকৃত ভগ্নাংশগুলিকে আমাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হবে। তো কিভাবে করব? দেখো, তার নিয়ম হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশের লব সবসময় বড় হয়, হর সবসময় ছোট হয়। তাহলে এই ভগ্নাংশগুলিকে মিশ্র ভগ্নাংশে পরিণত করতে গেলে প্রথমেই লবটাকে হর দিয়ে ভাগ করতে হবে। কি করতে হবে? লবকে হর দিয়ে ভাগ করতে হবে। প্রথমেই লবকে হর দিয়ে ভাগ করতে হবে, দিয়ে যেটা ভাগ ফল হবে সেটা হবে পূর্ণ সংখ্যা, আর লব হবে যেটা ভাগশেষ থাকবে সেটা হবে লব, আর যেটা হর ছিল সেটাই হর থাকবে, বা ভাজক যেটা সেটা হবে হর। দিয়ে আমরা যেটা হবে সেটা হবে একটা মিশ্র ভগ্নাংশ। ঠিক আছে, তাহলে কি বললাম? প্রথমেই লবটাকে হর দিয়ে ভাগ করব, ভাগ করে যেটা ভাগ ফল হবে সেটা হবে পূর্ণ সংখ্যা, ভাগ শেষটা হবে লব, আর যেটা হর ছিল সেটাই হর থাকবে। ঠিক আছে, তাহলে চলো আমরা অঙ্কে যাই। আমি কিন্তু সব অঙ্কগুলো করব না, অনেকগুলোই অঙ্ক দেওয়া আছে, এগুলো তোমরা নিজে নিজে করবে। আমি দুটো একটা করে দেখিয়ে দিচ্ছি। যেমন আমি করব 1-এর দাগের কটা করব আর শেষেরটা করব। ক করি,
একের দাগের কয়ে আছে দেখো 64 15, 64 15। আমরা কি বলেছিলাম, লবকে হর দিয়ে ভাগ করব। তাহলে এটা হর, এটাকে এটা দিয়ে ভাগ করব, এটাকে 64কে। তাহলে 64কে 15 দিয়ে ভাগ করো, কবার যাবে? 15 4 60, বিয়োগ করো, বিয়োগ করলে ভাগশেষ হবে এটা। এইবার দেখো আমি বলেছি যেটা পূর্ণ সংখ্যা সেটা হবে, যেটা ভাগফল সেটা হবে পূর্ণ সংখ্যা। তাহলে ভাগফলের মাঝখান থেকে একটা দাগ টানলাম, ভালো করে দেখো, মাঝখানে একদম মাঝামাঝি করে দাগটা টানবো, 4 4-এর মাঝামাঝি করে দাগটা টানবো, দিয়ে যেটা ভাগ শেষ আছে সেটা উপরে লিখব, ভাগ শেষটা উপরে লিখলাম, আর ভাগফল ভাজক মানে যেটা নিচে ছিল সেটাই নিচে থাকবে। তাহলে 4 পূর্ণ 4-এর 15, তার মানে 64 15 সমান হচ্ছে 4 পূর্ণ 4-এর 15। এটা হয়ে গেল মিশ্র ভগ্নাংশ। এটা হয়ে গেল মিশ্র ভগ্নাংশ। আরেকটা করবো আমি বলেছি, কোনটা করব? ঠটা করি, ঠটাই করে দিচ্ছি। ঠটা আছে 879 বাই 67। একই নিয়ম, কি করব? লবকে হর দিয়ে ভাগ করব, 8 7 9-কে 67 দিয়ে ভাগ করব। কবার যাবে? একবার যাবে, 0 2, এবার 9টা নামলো। এবার কবার যাবে? 3বার যাবে, 3 7 21-এর 1, হাত থেকে 2, 3 6 18 দিয়ে 20, 201। তাহলে এটা বিয়োগ করলে হবে 8। তাহলে এই যে 13 ভাগফল হলো, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে এইটার মাঝখান থেকে এরকম দাগ দেবো, দাগ দিয়ে ভাগ শেষটা উপরে লিখব, আর যেটা নিচে ছিল সেটাই নিচে থাকবে। তাহলে এইটা সমান হচ্ছে 13 পূর্ণ 8-এর 67। এটা অ্যান্সার। বোঝা গেল? বেশ, তাহলে এইটা হচ্ছে নিয়ম যে অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে পরিণত করার। বেশ, এবার আমি 2 নম্বরে ঠিক এর উল্টোটা আছে, মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে, সেটা থেকে আমি অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করব। মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত কি করব? মিশ্র থেকে অপ্রকৃত, ঠিক আছে? এর নিয়ম কি? মিশ্র ভগ্নাংশ এরকম একটা রূপ থাকে, যেমন হচ্ছে পূর্ণ সংখ্যা, তারপরে উপরে হচ্ছে লব, আর নিচে হচ্ছে হর। এটা এখান থেকে যে যখন আমি অপ্রকৃত করব তখন কি হবে দেখো, যেটা হর আছে সেটা হরই থাকবে, হরটা সেম থাকবে। আর উপরে কি হবে? প্রথমে পূর্ণ সংখ্যা হবে, গণিত হর হবে, যোগ লব হবে, ঠিক আছে? তাহলে কি হবে? পূর্ণ সংখ্যা গণিত হর যুক্ত লব, এটা হয়ে যাবে অপ্রকৃততে পরিণত করা। তাহলে এবার আমি অঙ্কে যাই, 1-এর ক করি। কয়ে কি আছে দেখো, কয়ে আছে 5 পূর্ণ 7-এর 15। এটাকে যখন আমি মিশ্র ভগ্নাংশে অপ্রকৃততে পরিণত করব, তাহলে নিচে 15 আছে, 15ই থাকবে। উপরে কি হবে? 5 গুণ 15 পূর্ণ গুণ হর যোগ লব, ঠিক আছে? সমান দিয়ে এটাকে করে দিতে হবে। আমি এখানে তার এটা কিছু করা যাবে না, তাই এটাই রেখে দিয়েছি, এটা করে দিতে হবে। সমান হলো 15। এবার 15-র সঙ্গে 5 গুণ করো, 5 15 75, 75 সঙ্গে 7 যোগ সমান হচ্ছে 82। এইটা হয়ে গেল অপ্রকৃত ভগ্নাংশ, ঠিক আছে? এটা গেল ক। এবার আমি করব ঠ। ঠটাই কি আছে দেখো, ঠটাই আছে 4 পূর্ণ 41-এর 53, 4 পূর্ণ 41-এর 53 সমান কি হবে? নিচে 53 53ই থাকবে, উপরে কি হবে? 4 গুণ 53 যোগ 41 সমান 53 নিচে, উপরে এটা গুণ করব, আগে 4-এর সঙ্গে 53 গুণ করব, 4 3 12, আর একে 13, 3 হাত থেকে 1,
4 5 20 আর 1 21, 21 আর 4 25, 253 আর 53, এটা হলো অ্যান্সার। হলো? তাহলে এই দুটো আমাদের আপাতত হয়ে গেল। এই বাকিগুলো তোমরা এইভাবে প্র্যাকটিস করবে, ঠিক আছে? তবে একটা জিনিস তোমাদের বলে দিই, অনেকেই করে কি, এই যে গুণটা করার পর এইটা যোগ করে না, দিয়ে যোগ করতে ভুলে যায়, দিয়ে শুধু এই 5 15 75 লিখে দেয়। এটাও তেমনি, এটা গুণ করে এটা যোগ করে না, এটা লিখে দেয়, শুধু এটা গুণ করে যা হবে সেটা লিখে দেয়। তোমরা খেয়াল রাখবে, যোগটা কিন্তু যোগটা করতে হবে, এটা ভুল করলে, ভুলে গেলে হবে না, এটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই ভুলে যায় সবাই। বেশ, তাহলে এই গেল 2 নম্বর হয়ে গেল, আমি করলাম না। এবারে আমি করব 3 নম্বরে কী অঙ্ক আছে। 3 নম্বরে অন্য অঙ্ক আছে। 3 নম্বরে বলেছে 1590 এবং 1325, 1590 এবং 1325 এর যোগফলের মধ্যে তাদের বিয়োগফল কতবার আছে। এদের যোগফলের মধ্যে বিয়োগফল কতবার আছে, তার মানে কী করতে হবে, এই দুটোকে একবার যোগ করতে হবে, একবার বিয়োগ করতে হবে। তাহলে করো, 1590 আর 1325, এই দুটো একবার যোগ করো। আর একবার কী করব, 1590 থেকে 1325 বিয়োগ করব। তাহলে যোগ করো, 5 9 2 11 1, হাত থেকে 1 9 2, এটা হলো যোগ করে। আর বিয়োগ করে কী হবে, 265। তাহলে এটা হলো যোগফল, এটা বিয়োগফল। এবার কি করতে হবে, যোগফলের মধ্যে বিয়োগফলটা কতবার আছে, মানে এটাকে এটা দিয়ে ভাগ করতে হবে। 2 9 1 5কে 265 দিয়ে ভাগ করব। প্রথমে একবার যাবে 265, আবার 5 নামলো, আবার একবার যাবে 265, মিলে গেল। তাহলে কতবার আছে, অতএব নির্ণেয় যোগফলের মধ্যে বিয়োগফল 11 বার আছে। এটা হলো আমাদের অ্যান্সার। হলো, তা 3 নম্বর হলো। এবার চলো আমরা 4 নম্বরে যাব। 4 নম্বরে আছে 2 অঙ্কের একটি সংখ্যা লেখো যার দশকের অঙ্ক এককের অঙ্কের 5 গুণ। 2 অঙ্কের একটা সংখ্যা লিখতে হবে যার দশকের অঙ্কটা এককের অঙ্কের 5 গুণ। ঠিক আছে, দেখো কীরকম হতে পারে। এটা হচ্ছে দশক, এটা হচ্ছে একক। দশকের অঙ্কটা হবে এককের অঙ্কের 5 গুণ। তাহলে এককের অঙ্ক যদি আমি 0 ধরি, তাহলে দশকের অঙ্ক হবে 5 0 0, হলো না। এককের অঙ্ক যদি আমি 1 ধরি, দশকের অঙ্ক হবে 5, হলো। এককের অঙ্ক যদি আমি 2 ধরি, তাহলে দশকের অঙ্ক হবে কত, 5 2 10। তাহলে দেখো, এরপরে আর যদি 3 ধরি, আরও বেশি হয়ে যাবে, আরও বেশি হয়ে যাবে। তা দেখো, এটা হচ্ছে না, এটাও হচ্ছে না, প্রথমটাও হচ্ছে না, দ্বিতীয়টাও হচ্ছে না, তাহলে সংখ্যাটা হবে 51। তাহলে উত্তর লিখব, অতএব নির্ণেয় সংখ্যাটি 51। এর দশকের অঙ্কটা এককের অঙ্কের 5 গুণ। ঠিক আছে, এর দশকের অঙ্কটা এককের অঙ্কের 5 গুণ। এই গেল 4 নম্বর। এবার আমি করব 5 নম্বর। 5 নম্বরে কি আছে, 5 নম্বরে আছে একজন লোক 4 মাসে যত টাকা আয় করে 5 মাসে তত টাকা ব্যয় করে। একজন লোক 4 মাসে যত টাকা আয় করে 5 মাসে তত টাকা ব্যয় করে। যদি তার মাসিক খরচ
20,000 টাকা হয় তবে তার বার্ষিক সঞ্চয়। কি বললাম? একজন লোক 4 মাসে যত টাকা আয় করে 5 মাসে তত টাকা ব্যয় করে। যদি তার মাসিক খরচ 20,000 টাকা হয় তবে তার বার্ষিক সঞ্চয় কত? তো দেখো এখানে মাসিক খরচ বলে দিয়েছে। মাসিক খরচ মানে কি? 1 মাসের খরচ। তাহলে লিখব 1 মাসের খরচ সমান হচ্ছে 20,000 টাকা। 1 মাসের খরচ হচ্ছে 20,000 টাকা। এবার কি 5 মাসের ব্যয়, তাহলে 5 মাসের খরচ বের করতে হবে। 5 মাসের খরচ হচ্ছে 20,000 গুণ 5 সমান হচ্ছে 1 লাখ টাকা। 20,000 গুণ 5 সমান হচ্ছে 1 লাখ টাকা। এবার কি? এবার বলেছে 4 মাসে যত টাকা আয় করে 5 মাসে তত টাকা ব্যয় করে। তাহলে 5 মাসে ব্যয় করেছে এত টাকা, তার মানে হচ্ছে এই 1 লাখ টাকাটাই তার 4 মাসের আয়। অতএব 4 মাসের আয় সমান হচ্ছে 1 লাখ টাকা। এটা হচ্ছে তার 4 মাসের আয়। তাহলে 4 মাসের আয় যখন পেয়েছি আমি 1 মাসের আয় বের করতে পারবো। 1 মাসের আয় কি হবে? 1 মাসের আয় হবে কি? 1 লাখ ভাগ 4 সমান হচ্ছে 25,000 টাকা। এটা হচ্ছে তার 1 মাসের আয়। 1 মাসের আয় হচ্ছে 25,000 টাকা। এবার দেখো 1 মাসের আয় 25,000 টাকা, তাহলে 1 মাসের আয় পেয়ে গেলাম, 1 মাসের ব্যয় বলে দেওয়া আছে। 1 মাসের আয় হলো 25,000 টাকা, 1 মাসের ব্যয় হলো 20,000 টাকা। তাহলে 1 মাসের সঞ্চয় কি হবে? অতএব 1 মাসের সঞ্চয় সমান কি? সঞ্চয় মানে হচ্ছে আয় বিয়োগ ব্যয়। সঞ্চয় মানে হচ্ছে আয় বিয়োগ ব্যয়। তার মানে হবে 25,000 বিয়োগ 20,000 সমান হচ্ছে 5,000 টাকা। এটা হচ্ছে তার 1 মাসের সঞ্চয় 5,000 টাকা। এইবার আমার কি চাইছে? বার্ষিক সঞ্চয় মানে 12 মাসের সঞ্চয়। 12 মাসের সঞ্চয়। 12 মাসের সঞ্চয় কি হবে? 5,000 গুণ 12 সমান হচ্ছে 60,000 টাকা। এটা হলো আমার অ্যান্সার। তাহলে আমি কি লিখব? অতএব নির্ণেয় তার বার্ষিক সঞ্চয় বার্ষিক সঞ্চয় 60,000 টাকা। এটা অ্যান্সার হয়েছে। এটা হলো 5 নম্বর। এবার দেখো 6 নম্বর। এই অঙ্কটা আগের দিন দিয়েছিলাম, যাই হোক প্র্যাকটিসের জন্যই দিয়েছি। 6 নম্বর। 6 নম্বরে বলেছে 3, 5 এবং 7 এর 3টি সাধারণ গুণিতক লেখো। 3, 5, 7 তিনটি হচ্ছে মৌলিক সংখ্যা। 3, 5 এবং 7 তিনটি হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে এদের সাধারণ গুণিতক বের করতে গেলে কী করতে হবে? সাধারণ গুণিতক বের করতে গেলে কী করতে হয়? লসক করতে হয়। কিন্তু মৌলিক সংখ্যাগুলোর তো লসক হবে না। মৌলিক সংখ্যার লসক হচ্ছে সেই সংখ্যাগুলোর গুণফল। মৌলিক সংখ্যার লসক হচ্ছে সেই সংখ্যাগুলোর গুণফল। তাহলে 3, 5 এবং 7-এর লসক কত হবে? 3, 5 এবং 7 এর লসাগু সমান হচ্ছে 3 গুণ 5 গুণ 7 সমান হচ্ছে 105। 3 গুণ 5 গুণ 7 সমান হচ্ছে 105। এটা একটা সাধারণ গুণিতক, মানে তিনটিরই গুণিতক এটা। তার মানে এটা হচ্ছে একটা সাধারণ গুণিতক। এইবার একে আমি 2, 3, 4, 5 এসব দিয়ে গুণ করলে যে সংখ্যাগুলো পাবো সেগুলো সবই হচ্ছে এদের সাধারণ গুণিতক। তাহলে 105 গুণ 2 সমান হচ্ছে 210। 105 গুণ 3 সমান হচ্ছে 315।
আমার 3টে দরকার, 3টি সাধারণ গুণিতক লিখতে বলেছে। তাহলে দেখো এটা একটা, এটা একটা, এটা একটা। তাহলে আমরা লিখব অতএব নির্ণেয় 3, 5 এবং 7 এর 3টি সাধারণ গুণিতক হলো 105, 210 এবং 315। এটা হলো আমাদের অ্যান্সার। তাহলে এটা গেল 6 নম্বর। এবার আমি যাব 7 নম্বরে। 7 নম্বরে কি আছে? 7 জন ছাত্রের গড় বয়স 13 বছর হলে তাদের মোট বয়স। গড়কে মোট করতে গেলে কী করতে হয়? গুণ করতে হয়। গড় থেকে মোট বয়স বের করতে গেলে কী করতে হবে? গুণ করতে হবে। 7 জনের গড় বয়স বলতে 7 জনের প্রত্যেকের বয়স 13 বছর করে ধরে নিয়েছি আমি। 7 জনের প্রত্যেকের বয়স আমি ধরে নিয়েছি 13 বছর করে। তার মানে এক একজনের বয়স 13 বছর। গড় বয়স মানে হচ্ছে প্রত্যেকের বয়স, এক একজনের বয়স। তাহলে 7 জনের গড় বয়স যদি 13 বছর হয়, তাহলে 7 জনের মোট বয়স হবে সমান হবে 7 গুণ 13 সমান হচ্ছে 91 বছর। তাহলে কি করতে হয়? কি করতে বললাম? যে মোট বয়স বের করতে গেলে কী করতে হবে? মোট বয়স বের করতে গেলে গুণ করতে হয়। তাহলে 7 জনের গড় বয়স বলে দিয়েছে 13 বছর, মোট বয়স বের করতে গেলে কী করতে হবে? গুণ করতে হবে। এটা মনে রাখবে। তাহলে একটা সূত্র আছে, সেটা হচ্ছে মান সমষ্টি সমান গড় মান গুণ এককের সংখ্যা। গড় মান হচ্ছে গড় মানে 13, আর এককের সংখ্যা হচ্ছে 7। তাহলে মান সমষ্টি সমান হচ্ছে 13 গুণ 7 সমান 91 বছর। এটা গেল 7 নম্বর। তাহলে উত্তর লিখি অতএব নির্ণেয় তাদের মোট বয়স 91 বছর। এটা গেল অ্যান্সার। এবার চলো আমি 8 নম্বরে যাব। 8 নম্বরে কি আছে? 8 নম্বরে আছে একটি শ্রেণীতে 36 জন ছাত্র আছে, তাদের গড় বয়স 17 বছর। একটি শ্রেণীতে 36 জন ছাত্র আছে, তাদের গড় বয়স 17 বছর হলে তাদের মোট বয়স কত? গড় বয়স ওই একই জিনিস, গড় মান, মান সমষ্টি সমান গড় মান গুণিত এককের সংখ্যা। গড় মান হচ্ছে 17 আর মান সমষ্টি হচ্ছে 36। তাহলে আমরা লিখব অতএব 36 জনের মোট বয়স সমান হচ্ছে 36 গুণ 17। এটা 612 বছর। ঠিক আছে? তাহলে আমরা লিখব অতএব তাদের মোট বয়স 612 বছর। অতএব নির্ণেয় তাদের মোট বয়স 612 বছর। এটা হলো আমাদের অ্যান্সার। যাই হোক, আমাদের আপাতত এই পর্যন্তই ছিল। তোমরা এগুলো প্র্যাকটিস করো, দেখো। হ্যাঁ, এই অপ্রকৃত মিশ্র আর মিশ্র অপ্রকৃত এগুলো ভালো করে করবে। আরও কিছু দরকার হলে তোমাদের স্যার বা বাবা মা যেই করার তাদেরকে বলবে এরকম দিয়ে তোমরা এগুলো প্র্যাকটিস করবে। এর পরের কিন্তু পরে যত দূর যাবে তত এগুলো কিন্তু খুব কাজে লাগবে। ঠিক আছে? তাই এগুলো বেশি করে তোমরা প্র্যাকটিস করবে। ঠিক আছে? চলো, আজকে আপাতত এই পর্যন্তই থাকলো। পরের দিন আবার দেখা হবে।